৬৪টা জেলার দেশে মাত্র ৫১টা রাজনৈতিক দল। তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলরা চেয়ারের পাগল। বর্তমান সরকারের যারা উপদেষ্টা মহলে আছেন তারা সবাই মাথায় রাখতে হবে, এই ছাত্র জনতার রক্তের উপরে আপনাদের গাড়িতে পতাকা উঠেছে। আজকে একটি বিশেষ দিন, আজকে আজাদির ৬৫তম জন্মদিন। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল খালিক সাহেবকে। আমি মন ভরে দোয়া এবং শুভকামনা জানাচ্ছি এম এ মালেক সাহেব এবং ওয়াইদ মালেক এবং হাসান আকবর সাহেব সহ আপনাদের সকল কলাকৌশলীদেরকে। আজকে আরেকটি কারণে বিশেষ দিন, যে আজকে ফ্যাসিস্ট সরকার পতনের ১ মাস, একই সাথে নতুন সরকারের ১ মাস। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে স্বাধীনতা একটাই, স্বাধীনতা দুটো, তিনটা, চারটা কখনো হয় না। ১৯৭১ সালে যে স্বাধীনতা, সেটাই আমাদের স্বাধীনতা। আপনারা হয়তো বা বলতে পারেন যে আমরা একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে এই দেশকে আবার নতুন করে সাজানোর জন্য চেষ্টা মাত্র। এটাকে আমি এখনও স্বাধীনতা বলবো না। স্বাধীনতা সম্পূর্ণ আমি ফিল করতে পারবো যখন আমাদের দেশের বাক স্বাধীনতা ফিরে পাবো, আমাদের জানমালের নিরাপত্তা থাকবে, সকল ধর্মাবলম্বী এবং সকল রাজনৈতিক মতাদর্শের মানুষ একই প্ল্যাটফর্মে এই দেশের ভিতরে আমরা বসবাস করতে পারবো। সেদিনে আমি বেসিক্যালি বলবো যে আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি। আপনি যে ব্যাপারটা বলতে চাচ্ছিলেন, আমার তো ভালোই লাগে, বিকজ আমি প্রতিদিন যখন ঘুম থেকে উঠি তখন আমার মনে পড়ে যে বাংলাদেশের সরকার প্রধান একজন বিশ্ববরেণ্য নোবেলজয়ী, যিনি ১৮৪টা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং সবচেয়ে বেশি গর্বের যে উনি আমাদের চট্টগ্রামের। একই সাথে আমি স্মরণ করতে চাই আমার মরহুমা মা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বীর মুক্তিযোদ্ধা মাসুদ রশিদ চৌধুরীকে। ওনার নামটা আমি এই কারণেই স্মরণ করছি, ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম কোটা বিরোধী আন্দোলন এবং সংস্কারের সবচেয়ে প্রথম ডাক আমার মা দেন। সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মনিরুজ্জামান মিয়া এবং ডক্টর এমাজউদ্দিন আহমেদ এবং সোশ্যাল সায়েন্সের ডিন ইউজিসির সাবেক চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমরা যে ছাত্র ভাইদেরকে, সাধারণ ভাইদেরকে হারিয়েছি। সারা পৃথিবীতে কোথাও নজির নাই, শুধুমাত্র চাকরি নিজের অধিকার। আপনি তো জানেন আমাদের বাংলাদেশের সংবিধানে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা এবং একই সাথে চাকরির জন্য এই দেশের সরকারের কাছে এটা আমাদের অধিকার। কিন্তু সে অধিকার চেতে গিয়ে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে বিশ্বাস করা যায় ১৬০০+ মানুষ নিহত হয়েছে, ২২,০০০-এর মতো আহত, ১১,০০০-এর মতো আপনার এখন পর্যন্ত নিখোঁজ, ৬৭ জন শিশু মারা গেছে, ৬৭৫ জনের মতো চোখ হারিয়েছেন, ৭,০০০-এর মতো আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। পৃথিবীর কোথাও এমন নজির নাই। বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যারা উপদেষ্টা মহলে আছেন তারা সবাই মাথায় রাখতে হবে, এই ছাত্র জনতার রক্তের উপরে আপনাদের গাড়িতে পতাকা উঠেছে। এনাদেরকে স্মরণ রেখে আমরা যে বাংলাদেশের মানুষ প্রতিটি বার আমরা প্রতারিত। আমরা ব্রিটিশ সরকারের সময় আমরা ভারতের অধিকারের আন্ডারে ছিলাম, পাকিস্তান আমলে ছিলাম, বাংলাদেশ আমলে, কিন্তু বাংলাদেশের জনগণ সবসময় প্রতারিত। তো সেই ক্ষেত্রে আমাদের দেয়ালে পিঠ অনেক আগেই ঠেকে গেছে, সহ্যের সীমা অনেক আগেই চলে গেছে। তারপরেও এবার আবার মানুষজন আশা বেঁধেছে শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবের দিকে তাকিয়ে। আমি তো আরও অন্যভাবে চিন্তা করি যে ডক্টর ইউনূস সাহেবের বয়স এখন ৮৪ বছর। ওনার পরবর্তীতে আমাদের দেশের হালটা ধরবে কে? কারণ আমাদের বাংলাদেশে যত রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো আছে, সত্যি কথা বলতে সাধারণ মানুষ তাদেরকে এখন আর বিশ্বাস করে না। তারা ক্ষমতায় যাওয়ার আগে একরকম কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরেও আরেক রকম কথা বলে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপির সাথে আমার জাতীয় পার্টিকেও আমি আলাদা করে দেখতে পারবো না। আমি কথাগুলো স্পষ্ট করে বলছি কারণ আমার কাছে রাজনৈতিক দলের আগে আমি চট্টগ্রামের চৌধুরী পরিবারের সন্তান। আমি আপনাদের কাছে জবাবদিহিতার রাজনীতি করি। এই যে আপনি বলছিলেন যে দেশের এরকম কেন হলো, এটা তো হবারই ছিল। কারণ ২০০৯ ক্ষমতায় আসার পর সবচেয়ে প্রথমে রিজার্ভ ব্যাংকে চুরি হলো, এরপর পিলখানার সুপরিকল্পিত হত্যাকাণ্ড, তারপর শেয়ার বাজারের কেলেঙ্কারি, এরপর যুদ্ধাপরাধীদের নাম করে আপনার বিরোধী দলের নেতাদেরকে বিনা বিচারে হত্যা, হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপরে নির্বিচারে হত্যা, দলীয়করণ,
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা খাতের যা তা অবস্থা, আমাদের কিছু হলেই সনাতন ধর্মের মানুষদের উপরে আমাদের অত্যাচার কেন? সনাতন ধর্মের মানুষরা কি এই দেশের মানুষ নয়? আমাদের দেশে কি সকল ধর্মের তো সংবিধানেই আছে সমান অধিকার? আপনি যদি আজকে ভারতের দিকে তাকান, সেখানে সালমান খান, শাহরুখ খান 1 নম্বর নায়ক, সেখানে রাষ্ট্রপতি আমাদের মুসলমান আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, সেখানে প্রধান বিচারপতি মুসলমান ছিল। আমাদের দেশে একজন সনাতন ধর্মের বিচারপতি এসেছিল এসকে সিনহা, তাকেও আমরা অপমান করে পাঠিয়ে দিয়েছি। তো মানুষজন অতিষ্ঠ, গুম খুন আয়নাঘর, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 1 কোটি 2 কোটি শত কোটি না, হাজার হাজার কোটি কোটি টাকা সংসদ সদস্যরা এমপি মন্ত্রীরা লোপাট করেছে। আমি এখানে নির্বিচারে যে শেষে যে ছাত্র হত্যা হলো, সেটাতে মানুষের আর সহ্য হলো না। এবার কিন্তু যদি আপনি বলেন এটা কিন্তু একটা সামগ্রিক আন্দোলন ছিল, আপনাকে বিশ্বাস করা যায় যার নেতৃত্বে বাংলাদেশ গঠন হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মেয়ের দ্বারা এই দেশেরই এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে। তো যার জন্য এটা এখন যেটা হয়েছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গাতে রন্ধে রন্ধে আমাদের করাপশন ঢুকে গেছে, প্রত্যেকটি জায়গার ভিতরে অনিয়ম হয়ে গেছে। এখন আমাদের বাবা মার কাছে আমাদের সন্তানদের তো চাওয়ার আশার তো শেষ থাকে না। এতদিন বাক স্বাধীনতা ছিল না, এখন আমরা অন্তত বাক স্বাধীনতা পেয়েছি। আপনাদের সাংবাদিক মহলদেরকে আমি একটা অনুরোধ করব, আইসিটি অ্যাক্ট নিয়ে আপনারা কথা বলেন, কারণ সাংবাদিক ভাইরা, বিভিন্ন সাংবাদিক চ্যানেল, প্রিন্ট, টেলিমিডিয়া, অনলাইন মিডিয়ার আপনারা জিম্মি ছিলেন। এই আইসিটি অ্যাক্ট, এই কালা কানুনটার পরিবর্তন হওয়া প্রয়োজন। আপনাদেরই ভাই বোন সাগর রুনি, তাদের হত্যার বিচার বারবার করে পিছিয়েছে অদৃশ্য কারণে। তো দেশটা, আমি আগেও বলেছি, একটা অব্যক্ত বাকশাল ছিল। এখানে শুধু একটি দল এবং একটা মানুষের কথাতেই সব কিছু চলেছে, এভাবে করে চলতে পারে না। এবং আপনি যেটা বলছিলেন যে বর্তমান সরকারের কি কি করা উচিত, আমি মনে করি সবচেয়ে প্রথমেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা উচিত, দেশের রিজার্ভের দিকে চিন্তা করা উচিত, দেশের শিক্ষা খাতের আমূল পরিবর্তন দরকার, দেশের চিকিৎসা খাতের উন্নয়ন প্রয়োজন আছে, দেশের চাকরি ব্যবসার উন্নতি প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে কথায় কথায় শুধু ভারতের বিপক্ষে কথা বললে তো হবে না। আপনার দেশ তো কোনো দোষ করেনি, শাসক দোষ করতে পারে। আমাদের ভারতের সাথে 1737টা পণ্যের লেনদেন আছে বাংলাদেশের সাথে, তো আমরা তো এইগুলো বন্ধ করতে পারবো না। কিন্তু একই সাথে ভারতের সাথে সাথে সার্কভুক্ত যে দেশগুলো আছে, বিশেষ করে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, তাদের সাথে আমরা বিজনেস বাড়াতে পারি। আমাদের সংস্কৃতির উন্নয়ন করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য এবং ভ্রমণ, পর্যটনের উন্নয়ন করতে হবে। এটাতে আমাদের অর্থসামাজিক উন্নয়নটা চলে আসবে। সেই ক্ষেত্রে আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বারবারভাবে বিভিন্নভাবে আমি প্রস্তাবটা পাঠিয়েছি। আমার একটা ব্যক্তিগত অনুরোধ, এবং আমি বিশ্বাস করি সবাই একমত হবেন, ইউরোপের ন্যায় সার্কভুক্ত দেশগুলোর ভিতরে ভিসা মুক্ত করে দেওয়া উচিত, যাতে করে আমরা সার্কের যেই সিস্টার আমরা কান্ট্রিগুলো আছি, আমরা যাতে ভিসা মুক্তভাবে আমরা একে পরস্পরের সাথে আমরা বিজনেস ট্রেড সব কিছু করতে পারি। এবং আপনি যেটা বলছিলেন যে জাতীয় পার্টি, দেখেন জাতীয় পার্টির ক্ষেত্রে আপনাকে যদি বলতে হয়, 34 বছর এই দলটা ক্ষমতায় নেই। 18 বছরে একটা নতুন যে আজকে ভোটার হয়েছে, তার থেকে 34 বছরের যে ভাই বা বোন আছে, তারা কিন্তু জাতীয় পার্টির 90 সালের এই দেশে কি কি করে গেছে তারা জানেন না। জাতীয় পার্টির একটা বড় ব্যর্থতা হচ্ছে আমরা সেগুলো মানুষের কাছে তুলে ধরতে পারিনি। চট্টগ্রাম জাতীয় পার্টির ভিতরে যারা বড় বড় নেতা, এমপি, মন্ত্রী হয়েছেন, তারা জনবিচ্ছিন্ন। তারা এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারেননি, জনগণের ম্যান্ডেট রক্ষা করেননি, যার জন্য জাতীয় পার্টিকে নিয়ে অনেকে উপহাস করে। কিন্তু আমি চট্টগ্রামের সন্তান হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির আমলে 9টি বছরে সবচেয়ে বেশি বরাদ্দ চট্টগ্রামে দিয়েছেন। এই যে বাকরাবাদ গ্যাস, যেটা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমাদের এখন কর্ণফুলী গ্যাস, এটা হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে। আমার দাদার করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেল লাইন এবং শাটল ট্রেন এরশাদ সাহেবের আমলে করা, ডাক বিভাগ এরশাদ সাহেবের আমলে করা, চট্টগ্রাম পৌরসভাকে সিটি কর্পোরেশন করেছেন এরশাদ সাহেব, আমাদের ডিজিটাল টেলিফোন এরশাদ সাহেব এনেছেন, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর এরশাদ সাহেব করেছেন,
চট্টগ্রাম জমিতুল ফালা জামে মসজিদের ক্ষেত্রে আমার বাবার ভূমিকা আপনারা অস্বীকার করতে পারবেন না। আমাদের দ্বিতীয় কর্ণফুলী সেতু, আমাদের কক্সবাজার, আমাদের পার্বত্য চট্টগ্রামের যতগুলো পর্যটনের বিকাশ এরশাদ সাহেব করেছেন। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এরশাদ সাহেবের আমলে উন্নয়ন হয়েছে। বাংলাদেশের শিল্প ওষুধ খাতে এরশাদ সাহেবের আমলে উন্নয়ন হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 50% পর্যন্ত নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সকল ধর্মের সকল উপাসনালয়ের বিদ্যুৎ, পানি, গ্যাস বিল মওকুফ করে দিয়েছে। সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কায়েম করেছেন। আমাদের গ্রামীণ ব্যাংক, এই যে ডক্টর ইউনূস সাহেবের যে গ্রামীণ ব্যাংক, সেটা এরশাদ সাহেবের আমলে করা। আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারে আগে ফেরি ছিল। দাউদকান্দি এবং মেঘনা গোমতী ব্রিজ এরশাদ সাহেবের করা। এরশাদ সাহেব রোড প্রশস্ত করেছেন ঢাকা, চিটাগং, কক্সবাজারে। সকল ক্ষেত্রে বাংলার প্রচলন করেছেন। আমাদের উপজেলা সৃষ্টি করেছেন এরশাদ সাহেব। প্রত্যেকটি উপজেলাতে মুনসিফ কোর্ট করেছেন। 9 বছরে যেদিকেই তাকাবেন হোসেন মোহাম্মদ এরশাদের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না। আমি একটা জিনিস না বলে পারছি না, 64টা জেলার দেশে মাত্র 51টা রাজনৈতিক দল। তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলরা চেয়ারের পাগল। তারা দেশকে ভালোবাসে না, দেশের জনগণকে ভালোবাসে না। সেটার আসল দিকে তাকালেই আমরা বুঝতে পারি, যেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগেই তার মেয়ে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে শুধু চেয়ারের জন্য। যার জন্যে সাধারণ মানুষজন আজকাল রাজনীতিবিদ এবং ইয়াং জেনারেশন তো টক শো দেখেই না। ইয়াং জেনারেশন পলিটিশিয়ানদেরকে লাইকই করে না। আমাদের বর্তমান সরকার এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা গুছাতে এসছেন। আমাদের কিন্তু সংবিধান এবং সব জায়গায় কিন্তু সেট আপ আছে, কিন্তু প্রত্যেকটি সরকার সবসময় এলে শুধু নিজেদের কারণেই তারা আইনকে ব্যবহার করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেককেই সর্বজন স্বীকৃত, শ্রদ্ধেয় এবং সততার প্রতীক, এবং তাদের প্রধান হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি কালিমা লেপন থাকতো, উনি যদি খারাপ হতেন, সারা পৃথিবীতে ওনাকে এত সম্মান তো কেউ দিত না। তো আমাদের ওনাদের প্রতি শেষ বিশ্বাস যে উনি আমাদের দেশে আইনের প্রতিষ্ঠা করবেন এবং সংবিধানকে রক্ষা করে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি এনে আমাদের দেশে একটি সময় মতো নির্বাচন দিবেন। সেই নির্বাচন দিতে যদি দেরিও হয় কোনো অসুবিধা নাই, কিন্তু আগে দেশটা বাঁচুক। দেশটা যদি না বাঁচে আমরা রাজনীতি করব কোথায়? এখন আমাদের 2-3টা দল অস্থির হয়ে গেছে। আমাদের ছাত্ররা রক্ত দিয়ে সাবেক সরকারকে বিতাড়িত করলো, এখন অন্যরা ক্রেডিট নিচ্ছে। কারও ক্রেডিট নাই, এমনকি জাতীয় পার্টিরও ক্রেডিট নাই। সাবেক সরকারের পতনের পিছনে অ্যাবসলিউটলি বাংলাদেশের ছাত্র এবং সাধারণ মানুষের ক্রেডিট। আমরা কি সেসব মাদের খবর নিচ্ছি যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে? বড় বড় কথা বলছে, সবাই রাজনীতিক কথা বলছে, ক্ষমতার পাগল হয়ে গেছে। যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবচেয়ে প্রথমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রিজার্ভ, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে প্রত্যেকটি সেক্টরের দিকে আপনারা নজর দিয়ে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেন, যে একটা পরিচ্ছন্ন দেশ তৈরি করেন, যেই দেশের ভিতরে আমরা সকল দল, সকল ধর্মের মানুষ একসাথে থাকতে পারবো। সর্বশেষ আমি একটা অনুরোধ করব ছাত্র ভাইদেরকে, যে আপনারা যথেষ্ট অবদান রেখেছেন, চিরকৃতজ্ঞ, কিন্তু আপনারা ভাইয়া আগে পড়ালেখাতে যান। আপনারা পড়ালেখা করে আপনারা আগে সার্টিফিকেট অর্জন করেন। আপনাদের যে সাহসিকতা দেখেছি, আপনাদের যেই বক্তব্য শুনেছি, আমি রাজনীতিবিদ হিসেবেও লজ্জিত, ওনাদের কাছ থেকে আমি শিখি। আপনারাই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ। পুরনো যাদেরকে আমরা দেখে অভ্যস্ত, যারা পচা গলা, যাদের চরিত্রর কোনো ঠিক নাই, যারা লম্পট, যারা চোর বাটপার, তাদেরকে ডেমোলিশ করে আপনাদেরকে আগামী বাংলাদেশের জন্য নেতৃত্ব নিতে হবে।